হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠেছি তো জানোই তো, এখন আর প্রত্যেক দিন এটা বলার কোনো দরকার নেই। চলে এসেছি, আজকে এসেই দেখি তোমাদের দাদাভাইয়েরও চা খাওয়া হয়ে গেছে। আমরা চলে যাই, তারপরেই তোমাদের দাদাভাই ঘুমায়, তারপরেও 2 ঘন্টা ঘুমায়। কালকে এসে বলেই আজকে যাওয়ার সময় বলেই গেছিলাম যে তাড়াতাড়ি উঠে পড়বা, কারণ আজকে আমার একটু কাজ বেশি আছে। তোমাদের দাদাভাই তো বেরিয়ে যাবে, আমি এদিকে রান্না বান্না করে নিয়ে যাব হচ্ছে হসপিটাল জেঠিকে দেখতে, আর তারপরে খাবার দাবারও নিয়ে যাব। জেঠির জন্য খাবার নেব আর বৌদির জন্য খাবার নেব, এরকমই আমাদের ফোনে কথা হয়েছে। সেই কারণে আজকে এক্সারসাইজ করে এসে আজকে আর একটুও বসিনি। আজকে কাজ করতে করতেই জল খেয়েছি, কাজ করতে করতেই ছাতু খেয়েছি। বিছানাপাটিগুলো আগে সব তুলে নিলাম। তোমাদের দাদাভাইয়েরও চা খাওয়া হয়ে গেছে আর মনাও পড়তে চলে গেছে। সকালবেলা করে বালতির মধ্যে করে, সকালবেলা না, রাত্রিবেলা করে বালতির মধ্যে করে যা কাচার জামা কাপড় থাকে সেগুলোকে ঘরে ঢুকিয়ে রাখি, আর নোংরার বালতিটাকেও ঘরে ঢুকিয়ে রাখি। কারণ কুকুরগুলো এসে তো শোয়, তোমরা জানোই, তোমাদের প্রত্যেক দিনই বলি, কুকুরগুলো এসে শোয়, আর ওই জামা কাপড় বালতির মধ্যে শুকনো শুকনো থাকলে না, সেগুলোকে সব টেনে নিয়ে শোয়। একদিন তো তাই হয়েছে, তারপরের দিন থেকে আমরা জামা কাপড়গুলো এইভাবে ঢুকিয়ে রাখি, যেগুলো কাচার আজকে সকালবেলা সেগুলোকে সব ঢুকিয়ে রাখি বালতি করে। আর নোংরার বালতি তো এখন রাখি না, নোংরার বালতি একদম বিকেলবেলা হয়, ঘরের মধ্যে ঢুকিয়ে দিই। এদিকে সব কিছু বাট্ঠার করে নিয়ে কালকে রাত্রিবেলায় বাসন কোসন সমস্ত কিছু মেজে রেখেছিলাম। কালকে বাপের বাড়ি গিয়েছিলাম একটুখানি রাত্রিবেলায়, এই 7টা 7টা 7:30 নাগাদ। এসে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে বাসন কোসন যতই কষ্ট হোক মেজে রেখেছিলাম, কারণ জানি আজকে সকালবেলায় সব দিকটা করে উঠতে পারবো না। এখন এইদিকে আগে বাসি ঘরটা ঝাড় দিচ্ছি, আর তোমাদের দাদাভাই আগে ছাদে গিয়ে কম্বলগুলোকেও দিয়ে দিয়েছে। আমি এখন বাসি ঘরটা ঝাড় দিয়ে কলপাড়ে চলে যাব, কলপাড়ে গিয়ে জামা কাপড় কাচবো, ঠাকুরের বাসন মাজবো, এই কাজগুলো করব। বাসি জামা কাপড় তো ছাড়া হয়েই গেছে 2বার করে। একটা ধরো সকালবেলা ছেড়ে যাই, সেটা হচ্ছে এক্সারসাইজ করতে যাই, তারপরে আবার ওটা এসে ছেড়ে আবার নাইটি পরে এই কাজকর্ম করতে নিয়েছি। স্নান কিন্তু করব না, এই আশিবাসি কাজগুলো করেই রান্না বসিয়ে দেবো। কারণ স্নান আমি এখন করছি না, ভাবছি হসপিটালে যাব তো, একেবারে হসপিটাল থেকেই এসে তারপরে স্নান করব। আর ওই দেখতে পাচ্ছ ঠাকুর ঘরে গোপাল কিন্তু এখনও ওঠেনি, কারণ তোমাদের দাদাভাই তুলবে। তোমাদের দাদাভাই এখন বাথরুমে গেছে ওর নিজে ফ্রেশ হতে। তারপরে আমি এই দিকের কাজগুলো করে নিয়ে দুয়ারের সামনে ঠামনে একটু জল দিয়ে দিলাম, আর এখন ধুইয়েও দেব। তারপরে তোমাদের দাদাভাই ওদিকে গোপালকে তুলবে। আর আমি ঠাকুরের বাসনটা আগেই মেজে নিয়েছিলাম, এর ফাঁকেই ঘরটা ঝাড় দিয়েই ঠাকুরের বাসনটা আগে মেজে নিয়েছিলাম। তারপরে জামা কাপড় ভিজিয়ে, জামা কাপড়গুলো ভিজিয়েছি, জামা কাপড় এখনও কাচা হয়নি, জামা কাপড়গুলো কাচবো একটু পরে। ভাবছি আগে গিয়ে রান্নাটা বসিয়ে দিই, কারণ রান্নাটা হয়ে গেলে অনেকগুলো আমি কাজ পেছন পেছন করে নিতে পারবো। আসলে কী বলো তো, সকালবেলা উঠছি, সকালবেলায় ওই দেখো যেই জানলাটার মধ্যে পর্দা দেওয়া দেখছো, আমরাও নতুন ঘরের ওই ঘরটার মধ্যে ব্যায়াম করতে যাই। প্রত্যেক দিন আমরা 4-5 জন একসঙ্গে ব্যায়াম করি, আর একসাথে যে কোনো জিনিস করলেই দেখবে করার কিন্তু এনার্জিটাই আলাদা থাকে। একা একা করলে সত্যি অত এনার্জি থাকে না, সেই কারণে আমরা সবাই মিলে একটা জায়গায় করি, বেশ ভালো লাগে। তার সাথে সাথে গানও চলে, এক্সারসাইজটাও বেশ সুন্দর হয়। সকালটা সত্যি এখন প্রত্যেক দিন খুব সুন্দরভাবে আরম্ভ হয়। আর সত্যি কথা, আমি এই এক্সারসাইজ করে, এই ব্যায়াম করে যা শারীরিক প্রবলেম থেকে মুক্তি পেয়েছি অনেকটা। আমি এখন যাকে দেখা হয়, বিশ্বাস করো, তাকেই আমি বলি যে যখনই আমাদের ব্যথা বেদনার কথা একটু বলে না, তখনই আমি তাকে বলি যে সত্যি এই এক্সারসাইজগুলো আমাদের শরীরে কতটা কাজ দেয়। শুধু যে রোগা হওয়ার জন্য তা না, বিশ্বাস করো, আমার শরীরে তোমাদের সবসময় বলি না, আমার শারীরিক অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেম, যেটা হচ্ছে গা হাত পা ব্যথা, পা ব্যথা, কোমর ব্যথা, সব ব্যথা। কাজকর্ম করি ঠিকই, আমি একটু কাজ করি হাঁপিয়ে যাই, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি এই কটা দিন এক্সারসাইজ করে আমার শরীরের এনার্জিটা যেন ডাবল হয়ে গেছে। আর ব্যথা বেদনার কথা যদি বলো, 100%-এর মধ্যে প্রায় 60% আমার কিন্তু কমেই গেছে। তার সাথে সাথে যখন ব্যথা বেদনা কমছে, তাহলেই একটু চেহারাটাও কমুক, ক্ষতি কী, সেটা ভেবেই কিন্তু এইটা আমার করা। তো সকালটা বেশ ভালোভাবেই শুরু হয়, আর কাজের একটা আলাদাই এনার্জি থাকে।
ওদিকে আমি রান্নাবান্না বসাবো, কিন্তু দেখলাম বাজারপত্র কিচ্ছু নেই। তোমাদের দাদাভাই বলল একটু তাড়াতাড়ি করে করো, তাহলে বাজারে যেতে পারবে, আমার সঙ্গে তোমাকে বাজারে নিয়ে যাব, তো তারপরে তুমি বাজার করে নিয়ে আসবে। কিন্তু দেখলাম না, ওর সঙ্গে হুড়োপাড়ি করে আমি পারবো না। ওকে বললাম একটা কাজ করো, তুমি চলে যাও, আমি আমার মতো যাব। আমার সব কাজ হয়ে গেছে, ঘরে গিয়ে চাল ঠাল ধুলাম, তো আবার কি একটু দোনোমনো করলাম, বাইরের কাজকর্ম যেহেতু উঠোন বাড়ি ঝাড় ঠাড় দিলাম, আবার আমি জামাটা ছাড়লাম। জামাটা ছেড়ে জামা কাপড়গুলো তো কেচে রেখেছিলাম, তখন আর ধুইনি, ভুলে গেছি। আবার চলে আসলাম জামা কাপড়গুলো ধুতে। আর দেখো সব কিছু রোদ্দুরে দিয়েছি সকাল সকাল, ভাবলাম যাওয়ার আগেই তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে টুচিয়ে রেখে যাব। আর তার মধ্যে আজকে ওয়েদারটা করেছে পুরো অন্ধকার, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আর আজকে কিন্তু আমার জামা কাপড়ও অনেক, সেই কারণে আমি আকাশের দিকে বারবার তাকাচ্ছিলাম আর দোনোমনো করছিলাম। তারপরে ভাবলাম না, এদিকে জামা কাপড় তো কাঁচা আমার হয়ে গেছে, এত কিছু যদি মেয়ের ভরসায় রেখে যাই, মেয়েটা আমার পুরো মানে হাঁপিয়ে উঠবে। তারপরে কি করলাম দেখো, এখানে কাঁথা কম্বল যা আছে বাইরে দিয়েছিলাম সেগুলো সব তুলে দিলাম। এরপরে যাব আমি ছাদে, তার আগেই মেয়েকে বললাম মিষ্টুর কাপড়টা একটুখানি তুই পাল্টে দে। দেখো মিষ্টুর কাপড়টা মেয়ে আজকে পাল্টে দিল, আর আমি ওই মিষ্টুর কাপড়টাও একেবারে এখন নিয়ে চলে যাব, ধুয়ে দেব। একবার যদি ছাড়া পায়, দেখেছো যেই এখন পাটা পুরো ঠিক হয়ে গেছে না, খাঁচার ভেতরে ঢুকতেই চায় না। মেয়েকে দিয়ে বললাম চল আমার সঙ্গেই একটু ছাদে, কারণ কম্বলগুলোও আছে, ওই যে তোমাদের দাদাভাই বললাম না সকালবেলা দিয়েছিল কম্বলগুলো, ওগুলোকেও তুলে দেবো, তো সেই কারণেই জামা কাপড় নিয়ে একেবারেই উঠবো। বারবার করে উঠানামা করতে অসুবিধে, তো সেই কারণে দেখো বালতিতে হাতে সব একেবারে তুলে নিচ্ছি। তো এরপরে ছাদে উঠবো, তারপরেই ভাবছি এরপর বাজার যাব। ও সবজিওয়ালার জন্য বসেছিলাম, আজকে যেই সবজিওয়ালা দাদাটার থেকে সবজি নিই, আমি ভেবেছি মনে উনি আসবে, সেই কারণে অনেকগুলো সবজিওয়ালাকে আমি ছেড়েও দিয়েছি। ভাবলাম উনি আসবে আসবে করতে করতে ছেড়ে দিয়েছি, তারপরে দেখলাম না উনি আসলো না। তারপরে এখন বাধ্যতামূলক আমাকে বাজারেই যেতে হবে, সেই কারণে ভাবলাম মেঘলা মেঘলা ওয়েদার, কম্বলগুলো তুলে রেখে যাই আর জামা কাপড়গুলোকেও মেলে দিয়ে যাই। যদিও বৃষ্টি নামে, ভেজা জামা কাপড় কোনো অসুবিধা হবে না, আর কম্বল টম্বল থাকলে মেয়ে পারবে না, দৌড়ে লাফিয়ে সিঁড়িটা থেকে উঠতে পারবে না, সেই কারণে আমি কম্বলগুলো নামিয়ে দিচ্ছি। এদিকে দেখো গাছগুলো দেখছি আর কাজ করছি, ভাবছি যে রান্নাবান্না যদি তাড়াতাড়ি শেষ করতে পারি, তো তারপরে ভাবছি একটুখানি গাছগুলোকে ঠিকঠাক করেই চলে যাব। আর আজকে মেয়েকেই বলেছি তুই আজকে রান্নার পরে একটু গ্যাসটাও পরিষ্কার করে দিবি আর ঘরটাও মুছে দিবি। তো মেয়ে তো হেভি খুশি, ওকে আজকে এই দুটো কাজ আমি দিয়েছি, কারণ আমি তো কাজ সবসময় ওকে কিছু করতে দিই না, সেই কারণেই ও খুব খুশি। বারবারই বলছে মা তুমি চলে যাও, রান্নাটুকু করে আমি বাদবাকি কাজ করব। কিন্তু ওই যে মায়ের মন কি মানে বলো, ভাবি না যতটা করে যাওয়া যায় মেয়েটার একটু খাটনি কম হয়। আজকে সকালের টিফিনটাও মেয়েই রেডি করেছে, দেখো এখানে ছোলা গাজর শসা যেটা আমি বানাই স্যালাডটা, ওটা দিয়েছে, একটা ডিম সেদ্ধ দিয়েছে আর একটু আপেল দিয়েছে। ব্যাস এবার সকালের খাবারটা খাবো, খেয়ে দিয়ে এবার আমি বাজারে যাব। বাজে এখন 9:30, জলও চলে গেছে আর আমি সব জলগুলোকেও ভরে রেখেছি। চলো খাওয়া দাওয়া করে একেবারে রেডি হয়ে তারপরে আমি বেরাই। জানো তো সেই যে আমি পড়ে যাওয়ার পরে আমি যে আরজি কলে ভর্তি ছিলাম, তখন যে আমার বলেছিলাম না অপারেশনটা হয়েছিল, সেটার জন্য তো আগে সাইকেলই চালাতে পারতাম না, কিন্তু এখন জানো তো এই এক্সারসাইজটা করার পর থেকেই আমি দেখছি আমার ওই সাইকেল চালাতেও যেই প্রবলেমটা হতো ওটাও না আমার অনেকটা কমেছে। সেই কারণে এখন সব জায়গাতেই সাইকেল নিয়ে বেরিয়ে যাই, বেশ ভালো লাগে। বাজার থেকে চলে এসেছি, 120 টাকার বাজার নিয়ে এসেছি। শুধু দেখো আজকে আলু আনিনি, সব সময় তোমরা বলো না যে তোমাদের বাড়িতে আলু ছাড়া আর কিছু দেখা যায় না, আজকে আমার বাজারে আলু নেই, দেখেছো 1 কেজি আলু আমাদের এখনও চলে যাচ্ছে, আলু এখনও শেষ হয়নি। সেই যে 1 কেজি আলু নিয়েছিলাম মনে আছে, আলু কিন্তু একদমই মানে খুব কম, মানে পুরো একটা সবজি রান্না করলে তার মধ্যে ছোট্ট একটা আলু দিচ্ছি। এখানে দেখো পটল নিয়ে এসেছি, এখানে 15 টাকার পটল, 10 টাকার টমেটো, 10 টাকার 2 আটি পালং শাক, 10 টাকার মূলো, 10 টাকার সিম, 15 টাকার গাজর, 10 টাকার পেঁয়াজ কলি, 10 টাকার কুমড়ো, 10 টাকার ধনেপাতা, 20 টাকা নিয়েছে ফুলকপিটা, না 15 টাকা নিয়েছে ফুলকপিটা, বেগুনটা নিয়েছে 20 টাকা, আর শুধু বাঁধাকপিটার দাম বেশি নিয়েছে 30 টাকা। তারপরে আমি মাছ নিয়েছি,
এই নিয়ে সব নিয়ে মোটামুটি মাছ টাছ নিয়ে আমার 140 টাকা মতো খরচা হয়েছে, কারণ মাছ নিয়েছি 50 টাকার। দেখেছো কত সবজি নিয়ে এসেছি, দেখেছিস কত সবজি। আজকে অন্যদিন তো ব্যাগেই তোমাদের দেখাই, তাই ভাবলাম যে আজকে তোমাদের ঢেলে দেখাই বাজারে একটু বেলা করে গেলে কতটা সস্তায় সবজি পাওয়া যায়। ওই আলিস্য করে যাই না, সেই কারণে না মানে বাজার থেকে আনাও হয় না, ঘরের সামনে এই দাদার থেকে নিয়ে নিই। এই দাদাকে আমি এই ভিডিওটা কালকে দেখাবো যে এতগুলো সবজি নিয়েছি মানে এত কম টাকায়। যাই হোক, এই বাজার নিয়ে এসেছি আমি। বাজারে যেতে যেতে মেয়ে পুরো ঘর ঠর ঝাঁট দিয়ে পুরো পরিষ্কার করে রেখেছে। আমি এখন রান্না করব, গ্যাস ট্যাস তো সব পরিষ্কার করা, রান্না করব, তারপরে ঘর ঠর মুছবো, ঠিক আছে। এই দেখো সকালবেলায় এখানে মাছালা এসেছিলো। আজকে এখানে মাছ নিয়েছি জ্যান্ত চারাপোনা, যেগুলো হয় না ছোট ছোট চারাপোনা, জ্যান্ত মাছ নিয়েছি, কারণ মাকে একটুখানি দেবো, বুঝেছো। জ্যান্ত মাছ তো মাকে দেওয়াই হয় না, তো আজকে এসছিল। এখানে আমি 50 টাকার নিয়েছি মাছ, দেখাচ্ছি দাঁড়াও। এই যে ছোট ছোট চারাপোনা, এটা দিয়ে একটু আলু দিয়ে পটল দিয়ে আর ফুলকপি দিয়ে ভাবছি একটুখানি পাতলা করে ঝোল করব। এই মাছটা কিন্তু মানে পেঁয়াজ টিয়াজ দিয়েও খুব ভালো লাগে, কিন্তু আজকে মাছটা একদম জ্যান্ত ছিল, কিন্তু আমি বাজারে চলে গেছি আর কাটার টাইম পাইনি। মাছগুলো এখন কাটবো। এইসব ছোটো মাছ খেতে খুব ভালো লাগে, কিন্তু কাটতেই যা অসুবিধা। পাঁচমিশালি একটা তরকারি রান্না করব, যেটা আমার মেয়ে খাবে, মেয়ের অসুবিধা হবে না। আর এই মাছটা করব। আর বাজার থেকে মাছ নিয়ে এসেছি, বাজার থেকেও মাছ নিয়ে এসেছি, ভোলা মাছ নিয়ে এসেছি। দেখি আজকে ভোলা মাছটা করি নাকি, যদি করি তো করব, মেয়েকে জিজ্ঞাসা করব, খেলে করব আর না খেলে করব না। এই যে এইরকম সাইজের ভোলা মাছ নিয়ে এসেছি, প্রায় 700 মতো মাছ নিয়ে এসেছি 50 টাকা দিয়ে। এই কারণে তোমাদের দাদাভাইকে আমি বাজারে পাঠাই না। সেই যে একদিনকে নিয়ে এসেছিলো না, শরীরটা ঠিক জুতের লাগছে না, জানো তো। শরীরটা যে সকাল থেকেই খারাপ, মানে কালকে রাতের থেকেই শরীরটা খারাপ লাগছে, যে মানে ইচ্ছে করছে না। তারপরে এমন একটা ওয়েদার। যাই হোক, তোমাদের দাদাভাই সেদিনকে যে ওই পেঁয়াজ ঘষণি দিয়ে মাছ ছুলেছিল, এই কটা মাছ নিয়ে এসেছিলো, 350 না 400 গ্রাম মাছ হবে 80 টাকা দিয়ে। ওই মাছ বাজারে আজকে 1 কেজি 70 টাকা। যাই হোক, আমি ওইটা নিইনি। মেয়ে ওই মাছটা ভালো খায়, কিন্তু আজকে নিইনি। দেখলাম ভোলাগুলোও খুব ভালো আছে। মেয়ে আবার এই ভোলা মাছটাও ভালো খায়, কিন্তু ভোলা মাছটা দেখি আজকে করবো নাকি, টাইমে হবে না, কারণ এখন আগে তরকারি বসাবো। এদিকে মেয়ে বসিয়ে দিয়েছে ভাত, বলে গেছিলাম যে ভাত বসিয়ে দিস। তো এরকম সাইজের ভোলা মাছ আমি এখানে নিলাম। তো আর অনেক রকমের মাছ ছিল, এই কারণে না তোমাদের দাদাভাইকে পাঠাই না। তোমাদের দাদাভাই একদম উল্টো পাল্টা বাজার নিয়ে আসে, তারপরে এত দাম দিয়ে কোথা থেকে মাছ আনে ভগবানই জানে, এত দাম দিয়ে মাছ নিয়ে আসে। এই কারণে না ওর বাজার করা এখন আমার একদম পছন্দ হয় না। সেই কারণে আমি আমার মতো কাজকর্ম সেরে তারপরে আমি একটু বেলা করে বাজারে যাই, অনেকটা সস্তাও হয়। ঠিক আছে, তো চলো পাঁচমিশালি সবজি সব কিছু কেটে গুছিয়ে একটা তরকারিটাকে বসিয়ে নিয়ে তারপরে মাছ কেটে এনে মাছটা রান্না করব। ঠিক আছে, চলো, অনেকটা দেরিও হয়ে গেছে। এবার রান্না না বসালে খেতে খেতে অনেক বেলা হয়ে যাবে। সব রান্না করতে কিন্তু বেশ অনেকটা টাইম লাগে। এই রান্না করেই আমি আবার 12:30টার মধ্যে বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম খাবার নিয়ে। তো বাদবাকি আর কিছুই কাজ করতে পারিনি, জানো না, মনাই সব করেছে, কারণ আমি টাইমের মধ্যে তো খাবারটা নিয়ে, দুপুরের খাবারটা নিয়ে যেতে হবে। এখানে পাঁচমিশালি তরকারি রান্না করেছিলাম, কারণ মেয়ে এটা খুব ভালো খায়, আর মেয়ে তো ওই মাছটা খাবে না। আর এখানে তোমাদের সঙ্গে আর আমি দেখাতেই পারিনি, কারণ কারেন্ট চলে গেছিলো। পাঁচমিশালি তরকারি করেছি, জ্যান্ত মাছের ঝোলটা করেছি, আর পেঁপে দিয়ে, আলু দিয়ে, আর সয়াবিন দিয়ে আর বড়া দিয়ে একটা তরকারি করেছি, একদম হালকা পাতলাভাবে। আর করেছিলাম মেথির শাক ভাজা। অনেকগুলো রান্নাবান্না করেছি, বুঝতেই পারছো অনেকটা টাইম। এখন বেজে গেছে প্রায় 11:15। রান্নাবান্না আমার কমপ্লিট। বাইরে দেখি প্রচণ্ড মেঘ করেছে, তো এবারে আমি রেডি হব। স্নান করছি না, স্নানটা আমি এসেই করব। হসপিটাল থেকে এসে আমাকে স্নান করতেই হবে, তো ভাবছি স্নানটা আর করবো না, যখনই আসবো তখন করব। এখানে সোফাটাও আমি গুছিয়ে দিয়ে যাচ্ছি, আর জামা কাপড় যা ছাদে ছিল
সব আমি ঘরের ভেতর থেকেই মেলে দিলাম। তো যাই হোক দেখো এখানে সব গোছানো হয়ে গেছে, এবার সোফাটাকে ঢাকা দেবো। আর মাছের ঝোলও এখন বসানো, মাছের ঝোলটাই একমাত্র বাকি আছে। এরপরে মাছের ঝোলের মধ্যে একটু ধনে পাতা দেবো আর মাছগুলোকে দেবো। এই দেখো একদম হালকা পাতলা করেছি, কিন্তু তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আজকে পুরো 2-2.5 ঘন্টা পুরো কারেন্ট ছিল না। তো সেই কারণে ওই টাইমটা তো আমার আর বসে থাকার মতো টাইম নেই, আমি খুব হুড়োহুড়ি করে কাজগুলো করছিলাম। আর একদিকে রান্না করছি, একদিকে কাজ করছি। যতটা পেরেছি দেখো বাসন মেজে গেছি, তারপরে কড়াই টড়াইগুলো ছিল, রান্নাঘর পরিষ্কার করা ছিল, সেগুলো আর পারিনি। দেখলাম হাতে অনেকটা টাইম আছে, এই তো সেই কারণে ভাবলাম যে একটুখানি ছাদটা ঝাঁট দিয়ে যাই। এখন 12টা বাজতে 10 মিনিট মতো বাকি। জল টল সব ভরা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, তবে রান্নাঘরটা পরিষ্কার করিনি। ভাবলাম একটুখানি ছাদে যাই, আজ তো মেঘলা ওয়েদার, যদি বৃষ্টি নামে, সেই কারণে ভাবলাম একটুখানি ছাদটা ঝাঁট দিয়ে যাই। আর গাছের গোড়াগুলো অনেক দিন সার দেওয়া হয় না, একটুখানি সারটা দিয়ে যাই, তাহলে যদি বৃষ্টি নামে তাহলে গাছগুলো বেশ ভালো হবে। অনেক দিন ধরে জলও দেওয়া হয় না, সারও দেওয়া হয় না, তো সেই কারণেই এখন এগুলোকে করতে নিয়েছি। অল্প অল্প করে দেখো দিচ্ছি গোলাপ গাছটায়, কিন্তু আজকে এই কাজটা না করলেই পারতাম, কিন্তু শুধু ওয়েদারটার জন্য আমি হুড়োহুড়ি করে এই কাজটা করতে নিলাম, জানো তো। কিন্তু আমি টাইম মতো চলে গেছিলাম, খাবার যেই টাইমে নেওয়ার কথা সেই টাইমে নিয়েই আমি চলে গেছিলাম, কোনো অসুবিধা হয়নি। কারণ ভোরবেলা উঠলে না এই একটা মানে শান্তি, শরীরে অনেকটা এনার্জিও পাওয়া যায়, আর অনেকটা সারাদিনে অনেকটা টাইমও পাওয়া যায়। এরপরে আমার আশা নিয়ে আর তারা নিয়ে আমি এসেছিলাম সেই বিকেলবেলা, কারণ বাড়ির সমস্ত কিছু রান্নাবান্না করে ঠরেই গেছি, যাতে কোনো অসুবিধা না হয়, হসপিটাল থেকে এসেও আমাকে কিছু করতে না হয়, সেই কারণে আমি একেবারে করে গেছি। তো যাই হোক দেখো এখানে গোলাপ গাছগুলো একটুখানি সার দিলাম, আর জল আমি এখন দেব না। তো মেয়েকে বলে গেছি যদি একান্ত বৃষ্টি না হয় তাহলে তুই কিন্তু এক মগ করে জল দিবি। আমি এই বৃষ্টিটার অপেক্ষাতেই ছিলাম যে একটুখানি সার দিয়ে যদি একটু বৃষ্টি হয় এই টাইমটা, গাছ কিন্তু ভালোই হবে। গোলাপ গাছগুলো তো খুব সুন্দর হয়েছে, তোমাদের একদিনকে ভালো মতো দেখাবো। আর এই দেখো দোপাটি গাছগুলো, যখনই আমি গাছে সার দিই না, 2-3 দিন বাদ দিয়ে 2-3 দিন আগে জল দিই, তারপরে সার দিই, সার দিয়েই মোটামুটি জল দেব, এরকম একটা ব্যাপার। আর আমার দোপাটি গাছগুলো না সত্যি যতটা ভেবেছিলাম খারাপ হয়েছে ততটা খারাপ হয়নি, জানো তো। সব কালারের দোপাটি আছে, এখানে গোলাপি কালার আছে, সাদা আছে, পেঁয়াজি কালার আছে, সব কালার মিলিয়েই আমার দোপাটি ফুলটা ফুটেছে। বেশ ভালো লাগছে। এখন সব গাছে কুড়ি চলে এসছে, ফুল ফুটবে, বেশ ভালো লাগছে এখন ছাদটা দেখতে। ব্যাস আমার হয়ে গেছে, এরপরে ছাদটা ঝাঁট দিয়ে নিজে একটুখানি ভাত খেয়ে নেব, কারণ কখন এসে আর খাবো তার ঠিক নেই। আজকে সকালবেলায় একদম অল্প খাবারই খেয়েছি, সেই কারণে ভাবছি দুপুরবেলায় একটুখানি খাবারটা খেয়েই যাই, কারণ দেখো হসপিটালে গিয়ে না খেতে ইচ্ছে করে না। বৌদির জন্য খাবার নিয়ে নিয়েছি আর জেঠির জন্য খাবার নিয়ে নিয়েছি, একেবারে ওদের খাবার দাবার গোছানোও হয়ে গেছে। আর জ্যান্ত মাছটা করেছি তোমাদের বললাম না, মার জন্যও তুলে রেখেছি, কিন্তু মাকে আজকে আর দেওয়ার মতো টাইম পাইনি, মাকে গিয়ে কালকে একটু দিয়ে আসবো। মারও তো শরীর খারাপ, মাও তো বাড়িতে, মাকে অনেক দিন ধরে দেখতেও যাচ্ছি না। মানে কালকে একটু বিকেলে গেছিলাম, কিন্তু মার কাছে গিয়ে যে একটু টাইম কাটাবো, মাকে বলছি শরীর খারাপ চলো আমার বাড়িতে গিয়ে কটা দিন থাকবে, কিন্তু মা আসতে রাজিই না। তো যাই হোক কালকে দেখে আবার মায়ের কাছে একটু যাব, কারণ আগের দিন গেছি বেশিক্ষণ বসতেও পারিনি, তো সেই কারণেই। যেহেতু জেঠিরও শরীর খারাপ, পরপর 2 দিন করে হসপিটালে গেছি। এই যে ভিডিওটা দেখছো তার আগের দিনও, ওই যেদিনকে আমার ভিডিও মিস হয়েছিল সেদিনও আমি হসপিটালে গিয়েছিলাম। তো যাই হোক দেখো 2-4 ফোঁটা বৃষ্টি পড়লো, ভাবছিলাম কিভাবে যাব, তো দেখলাম 2-4 ফোঁটা বৃষ্টি পড়েই বন্ধ হয়ে গেল। তারপরে আমি দেখো রেডি হয়ে নিলাম, স্নান কিন্তু করিনি, হাত মুখে জল দিয়ে জামাকাপড় চেঞ্জ করলাম। হসপিটাল থেকে এসে যতই দেরি হোক তখন গরম জল করে স্নান করব। যাই হোক রেডি হয়ে গেছি, চলো। আর ভিডিওটাও এই অবধি রেখেছি, কারণ হসপিটালের আর কি ভিডিও দেখাবো। চলো সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।